আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? আচ্ছা, আমরা গুণোত্তর ধারার শেষ ক্লাস বলছিলাম আজকে, দেখি শেষ ক্লাস করতে পারি কিনা। গুণোত্তর ধারার শেষ ক্লাস হলে এই ধারার মধ্যে সমান্তর না গুণোত্তর না এরকম কিছু ধারা আছে, ঠিক আছে? সমান্তর ধারাও না গুণোত্তর ধারা না এরকমও কিছু ধারা আছে, সেগুলোর উপর আমরা একটা ক্লাস নেব, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমার যতদূর মনে হয় আমরা 96 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করছিলাম, আজকে 97 নাম্বার প্রশ্ন। এই টাইপের প্রশ্নটা এখন পর্যন্ত চাকরির পরীক্ষাতে দেখা যায়নি। হ্যাঁ, এই টাইপের প্রশ্নটা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ক্লাস শুরু করি। এই টাইপের কোশ্চেনটা এখন পর্যন্ত চাকরির পরীক্ষাতে আমরা দেখিনি, খুব একটা দেখিনি, দুই এক জায়গাতে হয়তো আসছে, ঠিক আছে? কিন্তু হায়ার ম্যাথ বইয়ে এটা দেওয়া আছে। যেহেতু এটা দেওয়া আছে, এই টপিক থেকে আসছে, কিন্তু অসীম ধারা থেকে আসছে, বাট অসীম ধারার মধ্যে এই টাইপ থেকে প্রশ্ন এখনো হয়নি, হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে মনে হয় এবার প্রশ্নটা দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো সবাই একটু মনোযোগ দিবেন। খুবই সহজ প্রশ্ন, কিন্তু দেখে মনে হচ্ছে যে মনে হয় পারবো না, এরকম কিছু না। দেখেন এখানে কি বলছে, একটা ধারা দেওয়া আছে 1/x+1 প্লাস 1/x+1 এর হোল স্কোয়ার, 1/x+1 এর হোল কিউব প্লাস আপ টু ধারার অসীমতক। অসীমতক সমষ্টি মানে অসীম সংখ্যক পদের সমষ্টি। সবাই মনোযোগ দিন। অসীমতক সমষ্টি মানে অসীম সংখ্যক পদের সমষ্টি থাকবে যদি, তার মানে এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি থাকবে যদি, যদি দিয়ে অপশনে দেখা যাচ্ছে, যদির যে অ্যান্সার সেটা অপশনে দেওয়া আছে। অপশনে কি দেওয়া আছে, এক্স এর মানটা কেমন হবে সেই কথাটা বলা আছে। দেখেন এক্স এর মানটা কেমন হবে সেই কথাটা বলা আছে, যে এক্স গ্রেটার দেন -2, এক্স গ্রেটার দেন 0, এরকম কিছু একটা। দেখেন তাহলে আমরা কি জানি যে কোন একটা, এটা যে গুণোত্তর ধারা কি করে বুঝবো? যেহেতু অসীম সংখ্যক পদের সমষ্টি বলছে, তাহলে অবশ্যই এটা গুণোত্তর ধারা, কারণ অসীম সংখ্যক পদের সমষ্টি ছাড়া গুণোত্তর ধারা, মানে সরি গুণোত্তর ধারা ছাড়া অসীম সংখ্যক পদের সমষ্টি থাকে না। ওকে, তাহলে অসীম সংখ্যক পদের সমষ্টি থাকার শর্ত কি? শর্ত হচ্ছে মডুলাস অফ আর লেস দ্যান 1 হবে। এইটা হলো অসীম সংখ্যক পদের সমষ্টি থাকার শর্ত, মনে আছে? মডুলাস অফ আর, আর মানে সাধারণ অনুপাত। সবাই মনোযোগ দিন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই টাইপটা আমার কাছে মনে হয়েছে। মডুলাস অফ আর লেস দেন 1, যদি এই ঘটনা ঘটে তাহলে এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি থাকবে, রাইট? আচ্ছা, তার মানে অঙ্কে বলে দিচ্ছে যে এর অসীম সংখ্যক পদের সমষ্টি থাকবে যদি এক্স এর, মানে এক্স এর কোন মানের জন্য এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি থাকবে। আপনাকে এখন এক্স এর মান বের করতে হবে। তাহলে অসীম সংখ্যক পদের সমষ্টি থাকার শর্ত মডুলাস অফ আর লেস দেন 1। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখান থেকে আর এর মান বের করতে হবে। এখানে এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো প্রথম পদ, তাহলে আর এর মান প্রথমে আর বের করবেন। এদিকে তাকান, প্রথমে আর এর মান বের করেন। আর বের করার নিয়ম কি? আর হচ্ছে এই পদ দিয়ে এই পদ ভাগ দেন। এই পদ হচ্ছে 1/x+1 এর হোল স্কোয়ার ভাগ এই পদ হচ্ছে 1/x+1। এবার ক্যালকুলেশন করলে উপরে 1 ডিভাইডেড বাই x+1 এর হোল স্কোয়ার ইনটু এই x+1 যাবে উপরে আর নিচে হচ্ছে 1। দেখেন উপরে x+1 আছে দুইটা, নিচে আছে সরি উপরে x+1 আছে একটা, নিচে x+1 আছে দুইটা। এই দুইটা থেকে একটা চলে গেলে এখানে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই x+1। তার মানে আমরা আর এর মান পাইছি, এটা আর এর মান। এখন শর্ত হলো অসীম, প্রথমে আর এর মান বের করবেন। এদিকে তাকান, প্রথমে আপনি আর এর মান বের করবেন, তারপরে অসীম সংখ্যক পদের সমষ্টি থাকার যে শর্ত, সেই শর্ত বসায়ে এই এক্স এর মান বের করতে হবে। খুবই সিম্পল। হ্যাঁ, তাহলে অসীম সংখ্যক পদের সমষ্টি থাকার শর্ত কি লিখবেন? অসীম সংখ্যক পদের সমষ্টি থাকার শর্ত মডুলাস অফ আর, মডুলাস দিতে হবে কিন্তু, নালে কিন্তু বিপদ, মডুলাস দিতে হবে। মডুলাস অফ আর লেস দ্যান 1। এইবার এই আর এর পরিবর্তে, আর এর মান কত? 1/x+1। তাহলে এই আর এর পরিবর্তে মডুলাস সরানো যাবে না, কিন্তু আর এর পরিবর্তে বসাবো 1/x+1 লেস দ্যান 1। এবার কি বলছিলাম, এবার আমাকে তো এই চলক রাশিকে উপরে নিতে হয়। এবার অসমতা, অসমতা সেই সমাধান করছিলাম, মনে করে দেখেন। অসমতার সমাধান ভুলে গেলে তো হবে না। চলক রাশিকে সবসময় হরে রাখা উচিত না, বা হরে রাখলে ক্যালকুলেশন জটিল হয়। এই জন্য কি করবো, হর থেকে লব, মানে এটাকে আমরা ব্যস্তকরণ করে দেবো। এদিকে তাকান, এই অসমতাকে আমরা ব্যস্তকরণ করবো, ব্যস্তকরণ উল্টাই দেবো, উল্টাই দেবো। তাহলে আমরা যদি অসমতাকে উল্টাই দিই, তাহলে এই পাশে x+1 যাবে উপরে,
আর নিচে আসবে কি, নিচে আসবে হচ্ছে 1। আর আমরা জানি ব্যস্তকরণ করলে কি হয়, অসমতার চিহ্ন ঘুরে যায়। মনে আছে, ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন কি ঘুরে যায়, তাই আমরা এই অসমতার চিহ্নকে উল্টাই দিব। কথা কি বুঝছেন? ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন ঘুরে যায়। এখন বলবেন মডুলাস, এই যে মডুলাস আছে না, এই মডুলাস থাকার কারণে এই ব্যস্তকরণ করলে পরে আবার অনেক সময় অসমতার চিহ্ন ঘোরে না। অনেকে বলবে যে ভাই ব্যস্তকরণ করলে কখনো ঘোরে কখনো ঘোরে না, কিন্তু মডুলাস থাকলে তো মডুলাসের মধ্যে তো মান পজিটিভ, তাহলে তো ব্যস্তকরণ করলে ঘুরে যাবে, তাই অসমতা কি হয়েছে, ব্যস্তকরণ করাতে অসমতা ঘুরে গেছে। ওকে, আচ্ছা, তাহলে এই অনেক তো কোনো ভ্যালু নাই, তার মানে এই জিনিসটা এরকম x+1 মডুলাস x+1 গ্রেটার দ্যান 1। এবার এই অসমতাকে সমাধান করতে হবে, মডুলাস x+1 কি গ্রেটার দ্যান 1। এখন মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস আসে, মনে করে দেখেন মডুলাস তুলে দিয়ে কি আসে, প্লাস মাইনাস আসে। তাহলে একবার প্লাস চিহ্ন নিবেন, একবার মাইনাস চিহ্ন নিবেন, ব্যাস অঙ্ক শেষ। তাহলে প্লাস চিহ্ন নিয়ে তাহলে এখানে x+1, এই প্লাস চিহ্ন নিয়ে মানে মডুলাস তুলে দিয়ে কি হবে, প্লাস মাইনাস আসবে না, প্লাস মাইনাস। তাহলে প্লাস চিহ্ন নিয়ে মডুলাস তুলে দিলাম, তাহলে গ্রেটার দ্যান 1। এবার আমার তো এক্স এর মান বের করতে হবে, এই যে এক্স এর মান, তাহলে এক্স এর মান বের করতে হবে। তাহলে এই প্লাস 1 ওই পাশে মাইনাস 1 হবে, আসলে জিনিসটা এরকম না, উভয় পাশে -1 দ্বারা যোগ করতে হবে। তাহলে এক্স গ্রেটার দ্যান 1 -1, তাহলে এক্স গ্রেটার দ্যান 0, এটা হলো একটা সমাধান আসলো। এবার মাইনাস চিহ্ন নিয়ে আর একটা সমাধান, মাইনাস মানে মডুলাস তুলে দিয়ে পুরোটার আগে মাইনাস নিব, তাহলে -x+1 গ্রেটার দ্যান 1। এবার এই সমাধান করতে হলে মাইনাস সরাতে হবে, মাইনাস সরাতে হলে উভয় পাশে -1 দ্বারা গুণ, উভয় পাশে -1 দ্বারা গুণ করলে এই পাশে -1 আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, হ্যাঁ, আর ওই পাশে -1 আর +1 গুণ হয়ে হবে -1। আর আমরা জানি কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা অসমতার উভয় পাশে গুণ করলে এই অসমতা মুখ ঘুরে যায়, তার মানে এরকম হবে। এইবার -1 ওই পাশে চলে গেলে কি হবে, এই +1 ওই পাশে গেলে আবার -1, তাহলে এই পাশে আছে -1 আর ওই পাশে যে আবার -1, তাহলে -1 -2। তার মানে এখন কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে x+1 লেস দেন -1, তাহলে x এই +1 ওই পাশে গেলে x -1 তাহলে x লেস দেন -2। তাহলে আমাদের উত্তর হচ্ছে x লেস দেন -2, x লেস দেন -2 অর মানে অথবা x গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 0, এটা হলো উত্তর, x লেস দেন -2 অর x গ্রেটার দেন 0। খুবই সহজ অঙ্ক, যারা অসমতার ক্লাস করছে তাদের কাছে এই অঙ্ক কোনো ব্যাপারই না, বাট অসমতার ক্লাস যদি না করে তাহলে বিপদ। তাহলে কি কোন নাম্বার উত্তর, x লেস দেন -2, এই যে x লেস দেন -2, x গ্রেটার দেন 0, 1 নম্বর অপশন আমাদের উত্তর, 1 নম্বর অপশন রাইট। অসমতা যদি না করা থাকে তাহলে কিন্তু এই অঙ্ক হবে না। দেখেন অসমতা লেগে গেছে এখানে এসে। তাহলে আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন সবচেয়ে সহজ, আর এর মান বের করবেন, তারপর মডুলাস অফ r লেস দেন 1, এটাই তো অসীমতক পদের সমষ্টি থাকার শর্ত। এটাকে ক্যালকুলেশন করে একবার প্লাস চিহ্ন নেবেন, একবার মাইনাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করলে x এর দুইটা মান আসবে, অথবা দিবেন। আচ্ছা, এবার দেখেন এটা আপনারা করেন তো, এটা আপনারা করেন, দেখেন কি অবস্থা, মিলে কিনা, দেখেন মিলাইতে পারেন কিনা। আমি তো করে দিবই। কি বলছে, 1/2x+1 1/2x+1 এর হোল স্কয়ার প্লাস 1/2x+1 এর হোল কিউব প্লাস আপ টু ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি, মানে x এর কোন মানের জন্য এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি থাকবে, এটা হলো প্রশ্ন, x এর কোন মানের জন্য। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কি বুঝছেন, এটা কি বুঝছেন, এটা কথা হবে, উত্তর কথা হবে, বলেন তো, আমি আপনাদের কাছ থেকে নিব এটার উত্তর, আমি করে দিব না, আপনারা বলবেন। বিরতি দিলাম 2 সেকেন্ড না 20 সেকেন্ড। কত নম্বর অপশন রাইট, কি অবস্থা, কেউ বলছে না কেন? হ্যাঁ, কেউ কি ট্রাই করছে না নাকি ভয়ে বলছে না, কোনটা?
এত সময় তো লাগার কথা না। আচ্ছা, রাজিয়া পারভিন রুমি বলছেন 1 নাম্বার, 1 নাম্বার মানে 1 নাম্বার অপশন। নিশাত তাসনিম বলছেন 2 নাম্বার অপশন। আচ্ছা, আমি করে দিচ্ছি। তাহলে কি বলছি, অসীমতক পদের সমষ্টি থাকার শর্ত হচ্ছে মডুলাস অফ আর লেস দেন 1। তাহলে প্রথমে আর এর মান বের করতে হবে। আর বের করেন। আর কিভাবে পাবেন, এইটা ডিভাইডেড বাই 8, এইটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 এর হোল স্কোয়ার, তার নিচে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এই 2x প্লাস 1 যাবে উপরে, নিচে 1। এখানে 2x প্লাস 1 আছে 2টা, আর এখানে 2x প্লাস 1 আছে একটা। এই 2টা থেকে এই একটা কেটে গেলে উপরে 1 আর নিচে হচ্ছে 2x প্লাস 1। ওকে, তাহলে আর এর মান আসছে এটা। এখন আমরা কি জানি, মডুলাস অফ আর লেস দেন 1 হবে। মডুলাস অফ আর, তাহলে আর এর মানে এই যে 1 বাই 2x প্লাস 1, তাহলে এই আর এর পরিবর্তে বসাবো 1 বাই 2x প্লাস 1, মডুলাস থাকবে লেস দেন 1। আমি কি বলছি, চলক রাশিকে সবসময় উপরে নিতে হয়, মানে এটা ব্যস্তকরণ করতে হবে, লবকে হর, হরকে লব করে দিতে হবে, তাহলে এটা উপরে যাবে আর এই 1 নিচে আসবে। আর যখন ব্যস্তকরণ করবো এই অসমতার চিহ্ন ঘুরে যাবে। ঠিক আছে, এখন বললেন এই পাশে ব্যস্তকরণ করলেন না, করছি, নিচে 1 আছে, 1 বাই 1 কে উল্টাই দিলে তো 1 বাই 1ই হয়, মানে 1 হয়। এই নিচে 1 বাদ, তাহলে 2x প্লাস 1 গ্রেটার দেন 1। এবার এটাকে সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে মডুলাস তুলতে হবে, এখন মডুলাস তুলতে হবে। মডুলাস তুললে সামনে প্লাস মাইনাস আসবে না, প্লাস মাইনাস। মডুলাস তুলে দিলে কি আসে, প্লাস মাইনাস। তাহলে প্লাস মাইনাস 2x প্লাস 1 গ্রেটার দেন 1। এখন আপনাকে প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান, তাহলে 2x প্লাস 1, এই যে প্লাস চিহ্ন নিচ্ছেন, গ্রেটার দেন 1, তাহলে এটা ওই পাশে যে 0 হবে, তাহলে 2x 1, এটা ওই পাশে যে মাইনাস 1, তাহলে 2x গ্রেটার দেন 0। এখন 2 দিয়ে ওই পাশে ভাগ হবে, 2 একটা ধনাত্মক সংখ্যা না, তা ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে তো অসমতা মুখ ঘুরাবে না। তার মানে এটা আছে 2x বাই 2, এটা আছে 0 বাই 2। আমি 2 দিয়ে ভাগ করছি, 2 একটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে অসমতা মুখ ঘুরাবে না। তাহলে x গ্রেটার দেন 0, একটা সমাধান আছে x গ্রেটার দেন 0। x গ্রেটার দেন 0 কয় নাম্বার অপশন আছে, এখানে আছে আর এখানে আছে। তাহলে আর একটু করতে হবে, প্লাস চিহ্ন নিয়ে পাইছি, এবার মাইনাস চিহ্ন নিয়ে, তাহলে এইটার আগে মাইনাস দিব, তাহলে মাইনাস 2x প্লাস 1 গ্রেটার দেন 1। তাহলে প্রথমে মাইনাস সরাবো, মাইনাস সরাতে হলে উভয় পাশে মাইনাস 1 দ্বারা গুণ, মাইনাস 1 দ্বারা গুণ করলে এই পাশে প্লাস হয়ে যাবে, আর ওই পাশে মাইনাস 1 আর প্লাস 1 গুণ হয়ে মাইনাস 1 হবে, আর মাইনাস 1 দিয়ে যেহেতু গুণ করছি তাহলে অসমতা মুখ ঘুরাই নিবে, মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা, এবার এই 1 ওই পাশে চলে যাবে, তাহলে 2x লেস দেন এই মাইনাস 1 আর এই প্লাস 1 যে মাইনাস 1 হবে, তাহলে 2x লেস দেন মাইনাস 2। উভয় পাশ থেকে 2 দিয়ে ভাগ করেন, তা 2 দিয়ে ভাগ করলে এই 2 আর এই 2 কেটে যায়, x লেস দেন মাইনাস 1, তাহলে x লেস দেন মাইনাস 1, x গ্রেটার দেন 0। তাহলে হয় x লেস দেন মাইনাস 1 অর x গ্রেটার দেন 0। x লেস দেন মাইনাস 1, এই যে x লেস দেন মাইনাস 1, x গ্রেটার দেন 0, 2 নাম্বার অপশন, 2 নাম্বার অপশন। আমি বুঝাচ্ছি তাই বেশি সময় লাগতেছে, আপনি তো আর পরীক্ষা হলে কাউকে বুঝাবেন না, তাই না? দুই নাম্বার না, অসমতা চর্চা তো করতেই হবে। আমি 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 আপনাদেরকে আমি আর কিছুদিন পরে আমি আপনাদেরকে রেগুলার আপনাদেরকে আমি মানে কাউন্সেলিং করব, কিভাবে মানে প্র্যাকটিস করলে পরে গণিত মনে থাকবে। হ্যাঁ, আমিও যদি 1 মাস একটা চ্যাপ্টার না করি আমার কিন্তু জড়তা চলে আসবে, মানে আমি ফ্লুয়েন্টলি আর বলতে পারবো না যেরকম বলি। আমিও কিন্তু চর্চা করি রেগুলার, আমি পড়াই এত, তারপর আমার চর্চা করা লাগে। তাহলে আপনি প্রস্তুতি নিচ্ছেন, আপনার চর্চা করতে হবে না? চর্চা করতে হবে। আমি আপনাদেরকে এটা কাউন্সেলিং করবো কিছুদিন পর থেকে, মানে আমি একটু সবকিছু গোছাই নিই। লাইফ টাইম স্টুডেন্ট মানে হচ্ছে আপনি চাকরি আপনি না পাওয়া পর্যন্ত আপনাকে আমি কাউন্সেলিং করে যাবো। হ্যাঁ, একটু আমি সময় দিব আপনাদেরকে, এক্সট্রা করে সময় দিব। হ্যাঁ, নেক্সট এটা কথা হবে। এবার বলেন তো, এবার বলেন, এবার তো পারা উচিত, এবার পারা উচিত, এটা কথা হবে বলেন তো। এটার উত্তর চাই। এই টাইপটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি আবার বলছি, এই টাইপ থেকে এখন পর্যন্ত পরীক্ষায় মানে প্রশ্ন সচরাচর দেখা যায় না। তো প্রশ্নে যেহেতু নতুনত্ব আসছে, ক্রিয়েটিভ হচ্ছে, এটা দিয়ে দিয়েছে, দেখা গেল।
বয়স শেষ হলে পারবেন না? বয়স তো একদিন সবারই শেষ হবে। হ্যাঁ, কি করব বলেন? আমিও তো সবকিছু গোছাই না নিলে পারছি না। সার্ভিস তো আমি আমার 100%, আমি যা দিতে পারবো, সামর্থ্য আমার যা আছে তার 50% এখনো দিতে পারিনি, আর অনেক কিছু দেওয়ার আছে আপনাদেরকে। আচ্ছা, রাজিয়া পারভিন রুবি বলছেন 3 নাম্বার অপশন। নিসাত তাসনিম 3 নাম্বার অপশন বলছেন। সাবিনা আক্তার 3 নাম্বার অপশন বলছেন। সোহেল রানা বলছেন সি। উম্মে উনাইশা কি কোনো কি আবার? রাজিয়া সরকার, আরাফাত হুসাইন 3 নাম্বার অপশন। উম্মে উনাইশা 3 নাম্বার অপশন। আচ্ছা ঠিক আছে, জোবায়ের ইসলাম 3 নাম্বার অপশন। আচ্ছা আমি দেখি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি বলছি? এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি, মানে এক্স এর কোন মান, এক্স এর কেমন মান হলে পরে এই ধারার অসীমতক সমষ্টি থাকবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আর এর মান বের করতে হবে। না না, এটা তো শেষের দিকে যোগ হয়ে, আপনি আজকে কেন ক্লাস করছেন বুঝতে হবে আপনাকে। ধারার আজকে কয় নাম্বার ক্লাস? 9 না 10 নাম্বার ক্লাস চলতেছে। ধারার তো এর আগে আরো অনেকগুলো ক্লাস করাইছি। আর আজকে এটা বুঝতে হলে তো অসমতা বুঝতে হবে। সেই অসমতা কোথায় পড়াইছি? তাহলে আমি অসমতা না বুঝে এখানে কেন মানে বুঝতে পারবেন না। তাহলে আপনাকে আমি কি বলছি, যারা পরে যুক্ত হয়েছে তারা সিরিয়ালি 1 থেকে ক্লাস দেখে আসবে। মাঝখানে লাইভ ক্লাস করার দরকার নাই। লাইভ ক্লাস এখন করার দরকার নাই। 47 আপনি লাইভ পাবেন না, এখন লাইভ ক্লাস করার দরকার নেই। এখন আপনি রেকর্ড ক্লাস করেন সিরিয়ালি 1 থেকে 47 আসলে তখন লাইভ করেন। নিজের ক্ষতি কেন করতেছেন? নিজের ভালো তো নিজে বুঝবেন, তাই না? তাহলে প্রথমে আর বের করেন। আর ইকুয়াল টু কি? আর বের করার নিয়ম কি? তাহলে এইটা ভাগ এইটা, তাহলে 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1 এর হোল স্কোয়ার, 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1। তার মানে আর ইকুয়াল টু আসবে 1 বাই 3x প্লাস 1। আপনারা করে লিখবেন এটা। এখন মডুলাস অফ আর কি হবে? লেস দ্যান 1। এটা হলো অসীমতক পদের সমষ্টি থাকার শর্ত। এই আর এর মানে এখন এখানে বসান। তাহলে আর এর পরিবর্তে বসাবো 1 বাই 3x প্লাস 1। এটা মডুলাস। ওকে, এখন ব্যস্তকরণ করে দিলে 3x প্লাস 1 উপরে চলে যাবে, 1 নিচে আসবে। এই 1 এর কোনো ভ্যালু নাই, তো 3x প্লাস 1 লেস দ্যান 1। এইবার মডুলাস তুলে সমাধান করা মানে মডুলাস তুলে দিতে হবে। মডুলাস তুলে দিয়ে x এর মান বের করতে হবে। মডুলাস তুলে দিলে সামনে আসবে কি? প্লাস মাইনাস। এবার প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান করবেন। তাহলে 3x প্লাস 1, আচ্ছা এই 1 ওই পাশে চলে যাবে, তাহলে 3x লেস দ্যান 0। ওকে, এই 3 দিয়ে ভাগ করলে, উভয় পাশে 3 দিয়ে ভাগ করলে এই পাশে হবে x, আর এই পাশে 0 বাই 3 মানে 0। আর 3 যেহেতু ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে অসমতা চেঞ্জ হবে। তাহলে x লেস দ্যান 0 এটা একটা সমাধান। মাইনাস চিহ্ন নিয়ে, তার মানে এর আগে মাইনাস নিলে পরে মাইনাস 3x প্লাস 1 লেস দ্যান 1। প্রথমে মাইনাসটা সরাতে হবে। মাইনাস সরাতে হলে উভয় পাশে মাইনাস 1 দ্বারা গুণ করলে এই পাশে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর ওই পাশে হবে মাইনাস 1। আর মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে অসমতা মুখ ঘুরাই নিবে, এটা আছে উল্টে যাবে, তাই তো? এইবার এই প্লাস 1 ওই পাশে দিয়ে মাইনাস 1 হবে, তাহলে 3x ওই পাশে দিয়ে হবে মাইনাস 1। তাহলে এই হলো মাইনাস 1 আর এইটা মাইনাস 1, তাহলে মাইনাস 2। তাহলে এই পাশে আছে 3x গ্রেটার দেন মাইনাস 2। 3 দিয়ে উভয় পাশে ভাগ করেন, তাহলে x গ্রেটার দেন মাইনাস 2 বাই 3। তাহলে x গ্রেটার দেন মাইনাস 2 বাই 3 or x লেস দেন 0। x গ্রেটার দেন মাইনাস 2 বাই 3, হ্যাঁ x less than minus 2 by 3, এই যে ব্যস্তকরণ করছি চিহ্ন ঘুরাই নি, তাই না? এই জায়গা, হ্যাঁ 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 রাইট। এই যে ব্যস্তকরণ করছি চিহ্ন উল্টে যাবে। আচ্ছা, ব্যস্তকরণ করলে চিহ্ন উল্টে যাবে, সবগুলো চিহ্ন উল্টে যাবে, সব বুঝছি, ভুল আমার বুঝতে পারছি। তাহলে এখানে ব্যস্তকরণ করছিলাম, তাহলে এই চিহ্নটাও ঘুরে যাবে, চিহ্নটা ঘুরে যাবে x গ্রেটার দেন 0। x গ্রেটার দেন 0, এখানে গ্রেটার দেন ছিল, এখানে আবার মাইনাস সংখ্যা দিয়ে গুণ করাতে এখানে আবার ঘুরে যাবে, এখানে আবার ঘুরে এরকম হয়ে যাবে।
-2 -2 x -2/3 x > 0 x -2/3 or x > 0 এটা আমাদের উত্তর 3 নাম্বার অপশন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, নেক্সট। আচ্ছা, তাহলে ওই টাইপের কোশ্চেন ওই কয়টাই ছিল, আমি করাই দিছি। এবার দেখেন, এবার আমরা এই অঙ্কটা করবো। এখন কিন্তু একটু এক্সেপশনাল টাইপের অঙ্ক সলভ করাবো। হ্যাঁ, এখন আর ওই মানে গতানুগতিক অঙ্কগুলো শেষ হয়েছে, এখন একটু এক্সেপশনাল টাইপের কোশ্চেন। এখানে কি বলছে? এখানে বলছে log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস আপ টু ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি। কি চাইছে? ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি। তাহলে প্রথম পদে কি আছে? প্রথম পদে, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। প্রথম পদে আছে log 2, তারপরের পদে আছে log 16, তারপরের পদে log 512। গেস করা যাচ্ছে না যে এর পরেরটা কত। কেন? 2 এর পরে 16, 16 পরে একবারে 512। দেখেই ভয় পাচ্ছে অনেকে যে 2 এর পরে 16, 16 পরে একবারে 512। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। তাহলে এটা হচ্ছে log 2, কয়টা পদ? প্রথম 12টা। তাহলে এদিকে কত হবে? আগে একটা সিকোয়েন্স প্রস্তুত করতে হবে। দেখেন, দেখে আন্দাজ করা যাচ্ছে না এখনো। এই 16কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। এখন বলবেন কেন আপনি 2 টু দি পাওয়ার লিখলেন? কারণ এই যে প্রথমে যে 2 টু দি পাওয়ার 1 আছে, এখানে যেহেতু 2 বেস, তাহলে এখানেও 2 বেস হবে, এই জন্য 2 বেস লিখছি। প্লাস লগ এই 512কে 2 বেস লেখা যায় 2 টু দি পাওয়ার 9 প্লাস আপ টু। এরকম চলুক 512 মানে 2 টু দি পাওয়ার 9। এখন 512 মানে যে 2 টু দি পাওয়ার 9 না বুঝলে ভাগ করবেন। এই যে 256, 128, 64। এই 64 মানে 2 টু দি পাওয়ার 6, আর এই যে 7টা, 8টা, 9টা, তার মানে 512 মানে এই 3টা, আর এই যে 64 মানে 2 টু দি পাওয়ার 6, 6টা, 3টা, 9টা। ওকে, এবার দেখেন, এবার চলছে। এইবার এই 1 সামনে চলে আসবে। 1 আসলেই কি আর না আসলে কি? log 2 প্লাস এই 4 সামনে চলে আসবে, পাওয়ার থাকলে লগের সামনে আসে, তাহলে 4 log 2 প্লাস এই 9 সামনে চলে আসবে, তার মানে 9 log 2 প্লাস আপ টু। এইবার একটা জিনিস খেয়াল করেন, সব জায়গায় log 2 কমন আছে। খেয়াল করছেন? সব জায়গায় log 2 কমন আছে। তাহলে log 2 কমন নিলে এখানে থাকবে 2, এখানে থাকবে 2। log 2 কমন নিলে এখানে থাকবে 1, log 2 কমন নিব, প্লাস এখানে থাকবে 4, এই যে 4, এখানে থাকবে 9, প্লাস এরকম যাবে। আর আমি কমন নিছি কত? log 2, এই যে log 2। দেখেন, log 2 কমন নিছি। এইবার এখানে একটা সিকোয়েন্স তৈরি করব। এই 1 কে লিখবো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস এই 9 কে লিখবো 3 স্কয়ার, এই যে স্যার আপ টু এর সাথে আছে কি? log 2। এই যে আমি একটা সিকোয়েন্স পেয়ে গেছি এতখানি করার পরে। এই সিকোয়েন্স, এই অঙ্ক আগে থেকে না করে গেলে পরীক্ষার হলে এসব মাথায় আসবে না। আমি বলছি এক্সেপশনাল টাইপের অঙ্ক এখন সলভ করাচ্ছি। দেখেন, আমার এখানে পদ কয়টা? 12টা বলে দিছে। এখন আমি আসলে 12 নাম্বার পদে কি হবে আমি সেটা জানার জন্য কিন্তু এত কিছু করলাম। 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার। দেখেন এটা কয় নাম্বার পদ? 3 নাম্বার পদ। 3 নাম্বার পদে 3 স্কয়ার, 2 নাম্বার পদে 2 স্কয়ার, 1 নাম্বার পদে 1 স্কয়ার, মানে যত নাম্বার পদ তত স্কয়ার করা। তার মানে এখানে যে 12টা পদ আছে, তাহলে 12তম পদ হবে 12 স্কয়ার, কারণ 3 নাম্বার পদ 3 স্কয়ার হলে 12 নাম্বার পদ 12 স্কয়ার। তার মানে এই জিনিসটা হলো এরকম 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু প্লাস 12 স্কয়ার, তার সাথে আছে log 2 কমন। এইবার কি আমি বুঝাইতে পারছি অঙ্কটা? বলেন তো বুঝছেন কিনা? এবার কি বোঝা গেল? সাধারণ অঙ্ক না, কিন্তু একটু অসাধারণ অঙ্ক। এই যে এইটা হলো এক বর্গের সমষ্টি, ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 12 পর্যন্ত। তাহলে এখানে পদ আছে কয়টা? 12টা। তাহলে বর্গের সমষ্টির সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, তার সাথে গুণ আছে log 2। n কত? n হচ্ছে 12। তাহলে n এর মান 12 ইন্টু 12 আর 1 13, n এর মান 12 দিয়ে 2 কে গুণ করলে 12 দিয়ে 24 আর 1 25, আর নিচে কত? 6 ইন্টু সাথে আছে log 2। এবার 6 দিয়ে যাবে 2 বার। এবার দেখেন, এই 2 আর 25 গুণ করলে 50, 50 এর সাথে 13 গুণ করলে তার সাথে log 2, 5 13 65 আর একটা শূন্য, 650 log 2। তাহলে উত্তর হচ্ছে 650 log 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? উত্তর হচ্ছে 650 log 2। মুখস্থ করে যেতে পারেন, এই অঙ্ক আসতে পরীক্ষায়। এখন 12টা পদ না চাই, যদি 15টা পদ চাই, তখন তো এখানে হবে 15 স্কয়ার। সাধারণ অঙ্ক না, আমি আবার বলছি একটু ঝামেলাপূর্ণ অঙ্ক। সব অঙ্ক যে সাধারণ হবে এরকম না, কিছু অসাধারণ অঙ্ক করতে হবে আপনাকে। এগুলো প্র্যাকটিস করতে করতে একসময় মাথায় গেঁথে যাবে। কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ।
রেসপন্স বুঝছেন কিনা বলেন, জটিল হোক বাট বুঝছেন কিনা, আমি সেটা বলছি বুঝছেন কিনা। একটু জটিল লাগতেই পারে, হ্যাঁ, বাট বুঝছেন কিনা সেটা বলেন, রেসপন্স করেন। আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। ওকে, নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এই নেক্সট প্রশ্নে 101 নাম্বার মনে রাখবেন, এটা পরে করাবো, এটা পরে করাবো, মানে কিছু কিছু ধারা আছে যা সমান্তর না গুণোত্তর না, ওই ধারাগুলোর কোশ্চেন সলভ করাবো কালকে, হ্যাঁ, তখন এটা করাবো। আচ্ছা, বুঝছে সবাই? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝছি অসাধারণভাবে। এইবার এগুলো আমরা সলভ করছি, এগুলো সলভ করছি না, এগুলো আমরা সলভ করে ফেলছি, এই অতিরিক্ত অঙ্কগুলো সলভ করে ফেলছি। এইবার আমরা করব হচ্ছে একটা অসাধারণ অঙ্ক, অসাধারণ, হ্যাঁ, অসাধারণ অঙ্ক। দেখেন, এই অসাধারণ অঙ্ক কেন বলছি? এই অঙ্ক আসলে মূলত আসে লিখিত পরীক্ষায়, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাতেও এক জায়গায় আসছে, এবং এটা আমরা শর্টকাটে সলভ করব। আবার বলছি, এটা আমরা শর্টকাটে সলভ করব, শর্টকাটে। আমি মূল নিয়ম করে দিব, মূল নিয়ম সলভ করার পরে শর্টকাট ছাড়া হবে না, এই অঙ্ক আপনার পরীক্ষার হলে মাথায়, মানে পরীক্ষার হল পর্যন্ত যাবে না। তাহলে প্রথমে এর শর্টকাটই আগে দেখি যে এটা সলভ করব কিভাবে। হ্যাঁ, এটা শর্টকাটই দেখি। দেখেন, এই অঙ্কগুলোর সিস্টেম হলো একই ডিজিট থাকবে, প্রথমে একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা, তারপরে পাঁচটা, এরকম n সংখ্যক পদের যোগফল চাইছে, মানে এই সবগুলো যোগ করলে কত হবে। কথা কি বুঝছেন? কি দেখেন, তার মানে এরকমও থাকতে পারে 5 প্লাস 5 5 প্লাস 555 প্লাস আপ টু n সংখ্যক পদের সমষ্টি। কথা কি মানে একই ডিজিট, প্রথমে একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, এরকম, হ্যাঁ, এরকম 2 2 থাকতে পারে, 2 প্লাস 2 2 প্লাস 2 2 2 এরকম থাকতে পারে। তাহলে এটার উত্তর কি? এটার উত্তর হলো প্রথমে শুরু হবে, প্রথমে একদম শুরুতে, এদিকে তাকান, একদম শুরুতে প্রথমে থাকবে কত জানেন? প্রথমে থাকবে হচ্ছে এই সামনে যে সংখ্যা থাকবে তার 10 গুণ, এই সামনে যেটা প্রথমটার 10 গুণ, 4 এর 10 গুণ 40, এই 4 এর 10 গুণ 40, নিচে থাকবে 81, মানে এই মানটা ফিক্সড, এই মানটা অঙ্কে এখানে যাই থাক এরকম আসবে। এখানে যদি 5 5 5 5 5 5 এরকম শুরু হতো, তাহলে 5 10 50 বাই 81, মানে নিচে 81 থাকবে। তারপর দিবেন সেকেন্ড ব্র্যাকেট, এইবার দিবেন 10 টু দি পাওয়ার n। কেন n? কারণ n সংখ্যক পদের সমষ্টি, 10 টু দি পাওয়ার -1। ওকে ওকে, 10 টু দি পাওয়ার n -1, এটুক মাইনাস। এইবার আপনি দিবেন হচ্ছে এই নিচে দিবেন হচ্ছে এইটার বর্গমূল, এই নিচে এইটার যা থাকবে তার বর্গমূল দিবেন। এখানে এখানে যে 81 না, এখানে যে 81, 81 এর বর্গমূল কত? 81 এর বর্গমূল 9, তাহলে এখানে দিবেন 9, আর উপরে দিবেন কি? উপরে দিবেন n আর এই প্রথম সংখ্যা গুণ। এই হলো উত্তর। বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? তাহলে শর্টকাট। তাহলে শর্টকাট কি? আমি আবার বলছি, প্রথমে এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করবেন, শর্টকাট ছাড়া পারবেন না। আমি মূল নিয়ম একটা করে দিব, করে দেওয়াটা খালি খালি বেকার খাটুনি হবে, তাও আমি করে দিব একটা, হ্যাঁ, করে দিব। প্রথমে দিবেন হচ্ছে এই প্রথমে যা থাকবে তার 10 গুণ, তাহলে 4 আছে, তাহলে 4 এর 10 গুণ 40, আর নিচে 81 সব সময়। এবার সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দিয়ে দিবেন 10 টু দি পাওয়ার n, 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার n -1, এটা ফিক্সড, এটা সব অঙ্কেই 10 টু দি পাওয়ার n -1, এখানে 4 থাক 5 থাক যাই থাক। তারপর দিবেন মাইনাস, এখানে দিবেন ভাগ, এই নিচে 81 বর্গমূল 9 এখানে, আর উপরে দিবেন হচ্ছে এই সামনের পদ তার সাথে n গুণ, ব্যাস হয়েছে। বুঝছেন? এটা বুঝছেন? এইবার আমাকে বলেন, তাহলে এইটার উত্তর কত হবে বলেন তো? 5 প্লাস 5 5 প্লাস 5 5 5 প্লাস আপ টু প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি।
প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? তাহলে আমি কি বলছি, প্রথমে কি দিব, এই প্রথমে যে ডিজিট থাকবে তার 10 গুণ, 5 এর 10 গুণ কত, 50, নিচে 81, এইটুক, এটা কিন্তু ফিক্সড। এবার দেবেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 10 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা সব অঙ্কেই থাকবে, মাইনাস এই 81 বর্গমূল কত, 9, আর এখানে দিবেন সামনের পদ দিবেন আর সাথে n গুণ করে দিবেন। তো এটা তো মনে রাখা কি খুব কঠিন? এটা মনে রাখা কি খুব কঠিন? বল, খুবই ইজি, খালি সিস্টেমেটিক হয়তো মনে রাখতে হবে। হ্যাঁ, এমসিকিউ পরীক্ষাতেই আসছে। এখন আমি তো মনে করেন লিখিত পরীক্ষা এটা আসলে পরে তো ফুলটা করা লাগবে, আমি একটা করে দিব, সমস্যা নেই, একটা করে দিব। আচ্ছা, একজন উত্তর দিচ্ছে, আপনি লিখলেন কিভাবে এটা? হ্যাঁ, আচ্ছা, এইটার উত্তর বলেন তো, এটার উত্তর বলেন তো, এটার উত্তর বলেন 7 প্লাস 77 প্লাস 777 প্লাস আপ টু প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এটা কত হবে বলেন? সবাই লিখে ফেলছে, ভালোই তো লিখতে পারে সবাই। এটা এটা বলেন তো, এটা লেখেন আপনারা, এটা লেখেন। পানি খাই। হ্যাঁ, কোথাও ভুল হলো কিনা জাস্ট চেক করে দিচ্ছি, নাইলে আর এক সমস্যা, ভুল হইলে আর এক সমস্যা। কই গেল সে অঙ্ক? আচ্ছা, 70/81 10 টু দি পাওয়ার n মাইনাস 1 7n/9, 70/81 10 টু দি পাওয়ার n মাইনাস 1 7n/9। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখন কি বলছি, প্রথমে যে পদ থাকবে এর 10 গুণ, তাহলে 7 এর 10 গুণ 70 ডিভাইডেড বাই 81, নিচে ফিক্স, নিচে সবসময় সব অঙ্কেই নিচে 81। হ্যাঁ, এবার সেকেন্ড ব্র্যাকেট 10 টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা এই 10 টু দি পাওয়ার n মাইনাস 1 সব অঙ্কেই, এখানে সংখ্যা 7 থাক 5 থাক যাই থাক, মাইনাস এবার নিচে দিবেন কত, এই 81 বর্গমূল 9 দিবেন নিচে, আর উপরে দিবেন এই প্রথম পদের সাথে n গুণ। ব্যাস, কি মজা না? এইবার আপনারা বলেন এইটা কত হবে, 3 প্লাস 33 প্লাস 333 প্লাস আপ টু প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমি কেন বারবার এইগুলো লিখতেছি, আপনার মুখস্থ করে যান, এখানে যেন মুখস্থ হয়ে যায়, কারণ এটা মনে রাখা একটু টাফ, একটু মনে রাখা টাফ। বুঝেছি, কিন্তু টাইপ করতে পারলাম না। আচ্ছা, পদের সমষ্টি কত? কত হবে এটা? আমি আবার বলছি, এই কিন্তু শর্টকাট ছাড়া যাবে না, মাথায় কিন্তু মানে পরীক্ষার হলে মূল নিয়ম নিয়ে যাওয়াই কঠিন। হ্যাঁ, এটা শর্টকাটই, মানে মূল নিয়মটা অনেক বড়, কঠিন না, মানে বড়, একটু প্রসেসটা মনে রাখতে হয়। হ্যাঁ, আপনি এটা কি করবেন, মনে রাখবেন। ওকে, এই শর্টকাটটা মনে রাখবেন, শর্টকাটই করবেন। আজকে নেটওয়ার্কের কি সমস্যা? 30/81 10 টু দি পাওয়ার n, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখেন, এই 10 টু দি পাওয়ার n মাইনাস 1 এরকম না, কিন্তু এরকম না, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে এই যে এখানে যে 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার পুরো n থেকে মাইনাস 1, 10 টু দি পাওয়ার n পুরোটা থেকে মাইনাস 1। তাহলে এখানে প্রথম পদ কি 3, 3 এর 10 গুণ কত, 30, আর নিচে তো 81 ফিক্সড। এইবার 10 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা দিতে হবে, ভাগ, সরি মাইনাস দিয়ে
ভাগ হচ্ছে 81 বর্গমূল 9 আর প্রথম পদ 3 বসাবেন আর তার সাথে হচ্ছে পদ সংখ্যা n, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, ও এর উপরে লিখতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, আশা করি আপনারা এই অঙ্ক আসলে আপনারা পারবেন, আমি আশা করছি পারবেন না। তাহলে এইটার উত্তর কত বলেন? 6 প্লাস 66 প্লাস 666 প্লাস আপ টু ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? আচ্ছা 60/81 10 টু দি পাওয়ার n মাইনাস 1 6n ডিভাইডেড বাই 9। ওই 6n ডিভাইডেড বাই 9 এরপরে কিন্তু ব্র্যাকেট দিতে হবে। 6n ডিভাইডেড বাই 9 ওর লাস্টে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, না কিন্তু ভুল, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করব? প্রথম পদ 6, তাহলে 6 এর 10 গুণ কত? 60, নিচে কত? 81, এটা ফিক্সড। 10 টু দি পাওয়ার n মাইনাস 1, এটাও ফিক্সড, মাইনাস এই 81 বর্গমূল কত? 9। ওকে, আর সামনের পদ হচ্ছে 6 আর তার সাথে হবে n, এটা হলো আমাদের উত্তর। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আপনারা পারবেন। এখন আপনাদেরকে একটা কথা বলি, লিখিত ব্যাসে আমি কিন্তু এই অঙ্ক করাইছি, মানে রিটেন ফরম্যাটে আমি 3টা অঙ্ক করে দিছি, 3টা। হ্যাঁ, মানে এই অঙ্কটা করতে গেলে আমার মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় যাবে। আমি চাচ্ছি এই অঙ্কটা না করাতে, মানে মূল নিয়মটা, মানে লিখিত তারা প্রস্তুতি নিবে, তারা তো এই অঙ্ক করবেই। হ্যাঁ, আমি ওই সময় করে দিব। যদি বলেন যে করে দেন, না ভাই এখনই করে দেন, বিরক্ত হয়ে যাবেন, মানে 15 মিনিট আপনি বিরক্ত হয়ে যাবেন। আমি চাচ্ছিলাম যে এর পরের অঙ্কে যাইতে। যদি আপনারা বলেন তাহলে আমি পরের অঙ্কে যাবো, নাহলে করাতে হবে। এখন আপনারা যেটা বলবেন তাই। এটা বিরক্ত লাগবে, আমি আবার বলছি বিরক্ত লাগবে, মানে আমারই বিরক্ত লাগে এই একটা অঙ্ক নিয়ে, মানে এর প্রসেসটা মনে রাখতে হয়। হ্যাঁ, তারপরে বললে করে দিব, সমস্যা নেই। নেক্সটে যাই। হ্যাঁ, লিখিত ব্যাসে করাইছি, টেনশন করেন না, লিখিত ব্যাসে কি আবার করাইছি। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখেন, এক্সট্রা প্রশ্ন 1/√3 কমা, এটা কিন্তু কমা, -1 কমা √3 আপ টু ধারাটির পঞ্চম পদ কত? পঞ্চম পদ, এটা একটা ধারা, এটার পঞ্চম পদ চাইছে এবং এটা একটা গুণোত্তর ধারা। আমরা দেখে বুঝতেছি, এগুলো দেখে বোঝা যায় যে গুণোত্তর ধারা, কারণ এই পদ থেকে এই পদ বিয়োগ করলে, এই পদ থেকে এই পদ বিয়োগ করলে নিশ্চয়ই সাধারণ অন্তর সমান আসবে না, বোঝা যাচ্ছে গুণোত্তর ধারা। না বুঝলে অনুপাত করে নিবেন যে আসলেই গুণোত্তর ধারা কিনা। এইটা ভাগে এটা করেন, কত আসতেছে? √3 ডিভাইডেড বাই -1, মানে -√3। এইটা ভাগে এটা করেন, এটা হলো -1 আর এটা হচ্ছে 1/√3, তাহলে উপরে -1 ইন্টু √3 উপরে নিচে 1, তাহলে -√3। তাহলে এইটা থেকে এটার অনুপাত যা আসছে, এটা থেকে এটার অনুপাত তাই আসছে, মানে সাধারণ অনুপাত সমান আসছে, সুতরাং এটা একটা গুণোত্তর ধারা। পঞ্চম পদ চাইছে, তাহলে আমরা আর এর মান বের করে ফেলছি, -√3 বের করবেন আপনি, এই যে √3 ভাগ -1 মানে -√3। এবার পঞ্চম পদ মানে T5, এই যে পঞ্চম পদ T5, আমরা জানি nতম পদের সূত্র কি? a r টু দি পাওয়ার n-1। তাহলে যেহেতু পঞ্চম পদ, তাহলে n এর জায়গায় বলবে 5, তার মানে T5 ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার 5 -1। তাহলে T5 ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার 4। a মানে প্রথম পদ 1/√3, তাহলে এখানে এর পরিবর্তে বসলাম 1/√3 ইন্টু এই r মানে সাধারণ অনুপাত -√3, এর উপর হচ্ছে 4। এখন এখানে থাকতেছে 1 ডিভাইডেড বাই √3 ইন্টু নেগেটিভের উপরে জোড় পাওয়ার, এই নেগেটিভ সংখ্যার উপরে জোড় পাওয়ার থাকলে পরে এই নেগেটিভটা থাকবে না, তার মানে হচ্ছে নেগেটিভ তো পজিটিভ হয়ে যাবে, কেন? পাওয়ার জোড়, আর √3 এর উপরে থাকবে পাওয়ার 4, √3 এর উপরে পাওয়ার 4। তাহলে এখন আমার এই যে কি আসলো, এখানে আসছে 1/√3 ইন্টু √3 টু দি পাওয়ার কত? 4। তাহলে এখানে হচ্ছে 4টা √3 আর নিচে আছে একটা √3, এই 4টা √3 থেকে একটা √3 কেটে গেলে থাকবে হচ্ছে √3 পাওয়ার 3।
এই যে 4টা √3 থেকে একটা √3 কেটে গেল, √3 পাওয়ার √3 পাওয়ার 3 মানে কয়টা √3? 3টা √3 গুণ আছে, 3টা √3 গুণ এই 2টা √3 মিলে হবে 3, কারণ 2টা √3 মানে √3 স্কয়ার, এই দুটা মানে কি √3 স্কয়ার না, আর তার সাথে আছে কি √3 স্কয়ার আর রুট কেটে থাকবে 3, তার সাথে √3, তার মানে এটা হচ্ছে 3√3, তাহলে উত্তর হচ্ছে 3√3। 3√3 অপশন আছে, এই যে 4 নম্বর অপশন 3√3। ক্লিয়ার বিষয়টা? 3√3। ওকে, নেক্সট। এখন আমি আপনাদেরকে কি বলছিলাম, আপনি যেহেতু এখানে পঞ্চম পদ চাইছে, কি পদ চাইছে বলেন তো? পঞ্চম পদ চাইছে, এবং অলরেডি আমার 3টা পদ দেওয়া আছে, তাহলে আর 2টা পদ আমি ধারাটা প্রস্তুত করে ফেলি না। আমি আর এর মান বের করছি কত? আর এর মান বের করছি হচ্ছে -√3। এবার আর এর মান দিয়ে এটাকে গুণ করেন, আর এর মান দিয়ে এটাকে গুণ করলে তো চতুর্থ পদ পেয়ে যাবেন। এটা হচ্ছে √3, তার সাথে -√3 গুণ করলে কত হচ্ছে? মাইনাস থাকবে সামনে, আর √3 মিলে হবে 3, তার মানে -3। এর পরের পদটা মানে 4 নম্বর পদ হচ্ছে -3, 4 নম্বর পদ -3। এই -3 এর সাথে আবার আর এর মান গুণ করলে পরের পদ পাবো, মানে পঞ্চম পদ পাবো। তাহলে -3 এর সাথে আর এর মান মানে -√3 গুণ করেন, তাহলে -√3, তার সাথে গুণ হবে আর এর মান -√3, এই মাইনাস মাইনাস হবে প্লাস, আর 3√3, তাহলে এইটা হলো পঞ্চম পদ। আমার ওই সূত্র দিয়েই করতে হবে, কে বলছে? এই জন্য বলছি বেসিক কনসেপ্ট বুঝতে হবে। যেহেতু অলরেডি আমার 3টা পদ দেওয়া আছে আর চাইছে পঞ্চম পদ, তার মানে আমি এর সাথে সাধারণ অনুপাত গুণ করলে চতুর্থ পদ পাবো, তার সাথে সাধারণ অনুপাত গুণ করলে পঞ্চম পদ পেয়ে যাবো। একদম সিম্পল, তাই না? ওকে, নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন, প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা, এভাবে দান করলে 15 দিনে মোট কত টাকা দান করা হবে? আচ্ছা দেখেন, দান করার স্টাইল দেখেন। প্রথম দিনে 1 টাকা দান করছে, দ্বিতীয় দিনে 2 টাকা দান করছে, তৃতীয় দিনে 4 টাকা দান করছে, চতুর্থ দিনে 8 টাকা দান করছে, 8 টাকা। এভাবে দান করলে, এইভাবে মানে যেভাবে এই ক্রমটা, অনুক্রমটা যদি বজায় রাখে, তাহলে 15 দিনে মোট কত টাকা দান করা হবে? তাহলে দেখেন, তাহলে 15 দিনে মোট কত টাকা দান করা হবে, তার মানে কি প্রতিদিন যে দানটা করতেছে সেই দানগুলোর সমষ্টি চাইছে না? বোঝেন আগে, 15 দিনে মোট কত টাকা দান করা হবে, তার মানে এই 15 দিনে প্রতিদিন যে দান করছে সেই দানের টাকাগুলোর সমষ্টি চাইছে। এটা একটা ধারা। প্রথম দিনে 1 টাকা, পরের দিনে 2 টাকা, পরের দিনে 4 টাকা, পরের দিনে 8 টাকা, এরকম যদি যায় পরের দিনে তো 16 টাকা হবে। এরকম যেতে যেতে 15তম দিন পর্যন্ত গেছে। এটা একটা গুণোত্তর ধারা মেইনটেইন করছে। দেখেন, 2/1 2, 4/2 2, তার মানে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সব জায়গায় সমান। সুতরাং এটা একটা গুণোত্তর ধারা, মানে এই দানের টাকাগুলো গুণোত্তর ধারা মেইনটেইন করছে। বুঝতে হবে, এই দানের টাকাগুলো কি মেইনটেইন করছে? গুণোত্তর ধারা। এরকম 15 দিনে দান করলে মোট কত টাকা দান করবে, মানে এই ধারার পদ মানে সমষ্টি বের করতে হবে। এই ধারায় পদ সংখ্যা কয়টা আছে? কোশ্চেনে কি বলা আছে পদ সংখ্যা 15 না? যেহেতু বলছে 15 দিন দান করছে, তাহলে 15 দিনে দান করলে প্রতিটা দান হচ্ছে এক একটা পদ। তাহলে 15 দিনে এরকম 15টা পদ হয়েছে, মানে 15টা পদের যোগফল বের করতে হবে। অর্থাৎ এটা একটা গুণোত্তর ধারা। আপনি লিখবেন যে দানের টাকাগুলো গুণোত্তর ধারা মেইনটেইন করবে, এবং এখানে 15টা পদ থাকবে, 15টা পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা আর এর মান কত? আর এর মান এই যে 2/1, আর এর মান 2, আর তো বের করতে হবে। এইবার এখানে পদ আছে 15টা পদের সমষ্টি S15 আর এর মান কি 1 এর চেয়ে বড়? 1 এর চেয়ে বড় হলে a r⁻n-1 ডিভাইডেড বাই r-1। বুঝতে পারছেন কিনা বলেন তো? a মানে প্রথম পদ কত? 1, আর এর মান 2, তাহলে 2n, n মানে পদ সংখ্যা। এখানে কয়টা পদ হবে? 15টা পদ। কেন? কারণ প্রতিদিন 15 দিন দান করছে না। তাহলে r⁻n মানে 15 -1, নিচে r-1, আর হচ্ছে 2 -1। আচ্ছা, তাহলে উপরে এটা তো 1 বাদ, তাহলে 2^15 -1, নিচে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার মানে 2^15 -1, তার মানে 2^15 -1। এটাই আমাদের উত্তর। বাট এটা আমাদের অপশনে কি আছে? নাই, অপশনে সংখ্যা আছে। এখন আমাকে 2^15 কত হয় বের করতে হবে। তাকান এদিকে, প্লিজ এদিকে তাকান। 2^15 কে যদি আমি এইভাবে ভেঙে লিখি, 2^6 × 2^6 × 2^3 লেখা যায়। এখন একজন বলবে আপনি 2^7 কেন নিলেন না? 2^7 নিলে 128 হয়ে যায়, আমার জন্য টাফ হচ্ছে। 2^6 মানে 64, এটা মানে 64, এটা মানে কত? 8। 64 × 64 মানে 64 স্কয়ার, এটা আমি করতে পারবো।
64 স্কোয়ার আমি করতে পারবো, আমরা শিখছি কিভাবে। 6 স্কোয়ার 36, 4 স্কোয়ার 16, 4 6 24, 24 দুগুণে 48, মাঝখানে যোগ, এটা 6, 8 আর 1 9, 6 4 10 0 হাতে 1, 3 আর 1 4, 4096। এই 4096 সাথে গুণ হবে 8, তাহলে 4096 গুণ হচ্ছে 8, 6 48 এর 8 হাতে কত, হাতে হচ্ছে 4, আপনার 72 হচ্ছে 76, হাতে 7, 8 শূন্যতে 0 আর 7 যোগ করলে 7, 4 আসতে 32, 32,768 হলো 2 টু দি পাওয়ার 15 মান, সেখান থেকে 1 বিয়োগ হবে, তাহলে 32,767, 32,767 আমাদের উত্তর হচ্ছে 2 নম্বর অপশন। ক্লিয়ার বিষয়টা? শীটে না, এগুলো এক্সট্রা অঙ্ক, বুঝতেছেন না, এক্সট্রা অঙ্ক। এই ক্যালকুলেশন কি বুঝছেন? এই যে 2 টু দি পাওয়ার 15 কে ভাঙানো কি বুঝলেন? 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 3, এই যে 6টা 6টা 12টা 3 15টা, এরকম 2 টু দি পাওয়ার 6 কেন নিছে? একই কেন নিলাম, কারণ একই নিলে এই যে এরকম একটা স্কোয়ার পাবো, আর স্কোয়ার করতে আমরা পারি, বুঝছেন? একই নেওয়ার কারণ, একই নিলে পরে এরকম একই সংখ্যা পাবো, মানে স্কোয়ার করবো, আর স্কোয়ার করার মেথড আমরা জানি, শিখছি সেই বর্গের ক্লাসে। এই তো এটা তো সহজ। এই অঙ্ক একটা পুকুরে কি কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয়, এদিকে তাকান, একটা পুকুরে প্রতিদিন দ্বিগুণ হয়, কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয়, এটা পুকুর, তাহলে প্রতিদিন ডাবল হয়। 28 দিনে পুকুরটা পূর্ণ হয়েছে, তাহলে প্রতিদিন যদি ডাবল হয়, তার মানে 28তম দিনের আগের দিনে অর্ধেক পূর্ণ হয়ে গেছিল, আর এই অর্ধেকের ডাবল মানে ফুলটা পূর্ণ হয়েছে 28তম দিনে, তার মানে 27 দিন ধরে অর্ধেক পূরণ হয়েছে, আর 28তম দিনে যায় এই অর্ধেকের ডাবল মানে ফুলটা পূরণ হয়ে গেছে, বুঝতে হবে। কথা কি বোঝা গেল? না 14 দিন না, 27 দিন, এটা অনেকেই ভুল করছে, 27 দিন। প্রতিদিন একটা পুকুরে কচুরিপানা দিয়ে পূর্ণ হচ্ছে, প্রতিদিন ডাবল, প্রতিদিন কি হয়, কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয়ে যায়, 28 দিনে পুকুর ভরে গেছে, তাহলে অর্ধেক ভরতে কতদিন লাগছে, তাই না প্রশ্ন? বুঝছেন কি? 28 দিনে পুকুরটা পূর্ণ হয়ে গেছে কচুরিপানা দিয়ে, অঙ্কে বলছে অর্ধেক ভরতে কতদিন লাগছে। 28 দিনে যদি পুরোটা ভরে যায়, তাহলে প্রতিদিন যত ডাবল হচ্ছিল, তার মানে 27তম দিন পর্যন্ত অর্ধেক পূরণ হয়েছে, আর 28তম দিনে যায় এই অর্ধেকের এইটার ডাবল মানে ফুল পুকুর পূরণ হয়ে গেছে। 27 দিন উত্তর, এটার উত্তর 27। নেটওয়ার্ক কি ডিস্টার্ব নাকি বলেন তো? নেটওয়ার্ক কি ডিস্টার্ব? খুব ডিস্টার্ব দিচ্ছে। ক্লাস কি দেখতে পাচ্ছেন নাকি নেটওয়ার্ক ডিস্টার্ব বলেন তো? দেখা কি যাচ্ছে? ক্লাস কি করা যাচ্ছে ঠিকঠাক বলেন তো? ঠিক আছে না? আচ্ছা, দেখেন 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস আপ টু ধারাটির প্রথম 7টি পদের যোগফল কত? এটার প্রথম 7টি পদের যোগফল চাইছে, এটা একটা গুণোত্তর ধারা, এই যে একটা গুণোত্তর ধারা। কিভাবে? যদি কনফিউশনে চেক করবেন, এটা দিয়ে এটাকে ভাগ করবেন, যা আসবে এটা দিয়ে এটাকে ভাগ করে দেখবেন তাই আসে কিনা, যদি আসে হ্যাঁ এটা একটা গুণোত্তর ধারা। প্রথম 7টি পদের যোগফল বের করতে গেলে কি লাগে? সাধারণ অনুপাত আর লাগে। তাহলে আর ইকুয়াল টু কি আমরা জানি, এইটা দিয়ে এটাকে ভাগ করেন, এটা হচ্ছে হাফ আর এটা হচ্ছে 1, হাফকে 1 দিয়ে ভাগ করলে হাফই হয়, তার মানে আর এর মান হাফ, এটা কি একের চেয়ে ছোট না? তাহলে আর এর মান যখন একের চেয়ে ছোট আসে, তখন সমষ্টির সূত্র কি? 7টা পদের যোগফল, তাহলে সমষ্টির সূত্র হচ্ছে a 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। যখন আর এর মান ছোট তখন সামনে 1, ওকে। এর মান কত? প্রথম পদ 1 ইন্টু 1 মাইনাস আর এর মান হচ্ছে হাফ, তার উপরে n হচ্ছে 7, ওই যে 7টা পদের সমষ্টি, আর নিচে 1 মাইনাস আর এর মান হাফ, 1 মাইনাস হাফ। এবার তাকান, এদিকে তাকান, তাহলে এই উপরে এই 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে ওখানে কি থাকছে? ভিতরে 1 মাইনাস এই 1 এর উপরে 7 দিলে পরে 1ই হয়, আর এই 2 এর উপরে পাওয়ার 7 দিলে 2 টু দি পাওয়ার 7, আর নিচে কত? 1 মাইনাস হাফ মানে হচ্ছে হাফ, ঠিক আছে। তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 7 মানে 128, আর নিচে কত? হাফ। তাহলে উপরে 128, এটা হচ্ছে 128 মাইনাস 1, আর নিচে হচ্ছে 1/2,
ওকে, 128 মাইনাস 1 মানে 127, নিচে কত 128 ইন্টু এই 2 চলে যাবে উপরে, নিচে হচ্ছে 1, এই 2 দিয়ে 128 যাবে 64 বার, তাহলে উপরে থাকতেছে 127, নিচে হচ্ছে 64, 127 বাই 64, উত্তর হচ্ছে 127 ডিভাইডেড বাই 64, কত নাম্বার অপশন? 127 বাই 64, 4 নাম্বার অপশন, 127 ডিভাইডেড বাই 64, 127 ডিভাইডেড বাই 64। হয়েছে কি এই অঙ্কে বুঝতে অসুবিধা হয়েছে কোথাও? সিম্পল ক্যালকুলেশন ভাই, সিম্পল ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন আপনার পারা উচিত, এতদিন ধরে ক্লাস করতেছেন, এই ক্যালকুলেশন আপনার পারা উচিত। ক্লিয়ার ক্লিয়ার? যাবো নেক্সটে যাবো, নেক্সট। আচ্ছা এখানে কি বলছে? কোনো কিছু, কোনো কিছু, কোনো কিছু, সেটা কি? এক্সট্রা ম্যাথ গুলো করে দিলে ভালো হতো। কি করে দিব? এক্সট্রা ম্যাথ গুলো কি করে দিব বুঝিনি। কোনো কিছু, সে কোনো কিছু, ধরা যাক জনসংখ্যা, কোনো কিছু সেটা বলতেছে, ধরা যাক জনসংখ্যা বৃদ্ধির ধারা, মানে জনসংখ্যা বৃদ্ধির ধারাটা কেমন? 2, বৃদ্ধির ধারাটা যদি 2, 4, 8, 16, 32 ইত্যাদি এই হারে বৃদ্ধি হতে থাকে, তবে এই বৃদ্ধির হারকে কি বলে? তার মানে জনসংখ্যা বৃদ্ধির রেটটা এরকম, মনে করেন প্রথম বছরে 2, তারপরে বছরে 4, তারপরে বছরে 8, তারপরে বছরে 16, তারপরে বছরে 32, এরকম বাড়তেছে জনসংখ্যা। এই বৃদ্ধিটাকে কি বলে? অনেকে মনে করবে এই অস্বাভাবিক বৃদ্ধি, অস্বাভাবিক, কেমন 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16, 16 এর পরে 32, এটা তো অস্বাভাবিক বৃদ্ধি, তাই না? কিন্তু গণিতের ভাষায় এটা কি, এটা এই 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 জনসংখ্যা বৃদ্ধির এই রেটটা কি গুণোত্তর ধারা মেনটেন করছে না? এই যে 4/2, 2, 8/4, 2, এই যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সমান, দেখেন 16/8, 2, 32/16, 2, তার মানে সাধারণ অনুপাত 2, আর যেহেতু সাধারণ অনুপাত সব জায়গায় এখানে সমান, সুতরাং এটা একটা গুণোত্তর ধারা। এটা একটা কি ধারা? গুণোত্তর ধারা। আচ্ছা, আর গুণোত্তর ধারা কি না আনুপাতিক না, এটা একটা গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারার ইংরেজি হলো জিওমেট্রিক সিরিজ, জিপি। গুণোত্তর ধারার ইংলিশ হচ্ছে জিপি, সংক্ষেপে জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক শব্দের অর্থ হচ্ছে জ্যামিতিক, তাই এটা হচ্ছে জ্যামিতিক হার। অনেকে আনুপাতিক হার মেরে দিয়ে আসবে, অনেকে অস্বাভাবিক হার মারবে। যারা যারা অঙ্ক বোঝে না তারা বলে এটা তো অস্বাভাবিক, এটা কি স্বাভাবিক যে জনসংখ্যা বৃদ্ধির রেট দ্বিগুণ? এটা কি স্বাভাবিক? আচ্ছা যাই হোক, এটা জ্যামিতিক হার। আবার বলছি জিওমেট্রিক সিরিজ। গুণোত্তর ধারাকে ইংরেজিতে বলে জিওমেট্রিক প্রোগ্রেশন, বাংলা হচ্ছে জ্যামিতিক হার। আর সমান্তর ধারাকে বলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি, বাংলা হচ্ছে গাণিতিক হার। ঠিক আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা বাংলায় বলে গাণিতিক হার, আর হচ্ছে মানে গাণিতিক ধারা। আর জিপি বা জিওমেট্রিক প্রোগ্রেশন, এটাকে বাংলায় বলা হচ্ছে জ্যামিতিক ধারা। ঠিক আছে, জ্যামিতিক প্রোগ্রেশন। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন সমান্তর প্রগমনে প্রগমন মানে ধারা, কোন সমান্তর প্রগমন বা সমান্তর ধারায় প্রথম দুইটি পদ সংখ্যা 5 ও 17। একটা সমান্তর ধারার প্রথম দুইটা সংখ্যা 5 ও 17, বলেন সমস্যা নেই। এক্সট্রা ম্যাথ গুলো পিডিএফ করে দিতে পারলে ভালো হয়। আচ্ছা দিবনি, সমস্যা নেই, দিবনি, করে দিবনি। সব চ্যাপ্টারে, যতগুলো চ্যাপ্টারে এক্সট্রা ম্যাথ আছে সবগুলো এক্সট্রা একটা পিডিএফ করে দিবনি, যান করে, যেহেতু দিতে চাইছি সবই করে দিব। কোন সমান্তর প্রগমনে প্রথম দুইটি পদ সংখ্যা 5 আর হচ্ছে 17 হলে তৃতীয় পদ কত? তৃতীয় পদ মানে এর পরের পদ কত? তাহলে প্রথম পদ হচ্ছে 5, পরের পদ হচ্ছে 17, এর পরের পদটা চাইছে। তাহলে সমান্তর ধারা কিভাবে গঠিত হয়? সমান্তর ধারা কিভাবে গঠিত হয়? যে কোনো পদের সাথে সাধারণ অন্তর যোগ করতে হয়, এই সাধারণ অন্তরের মান যোগ করে পরের পদ পেতে হয়, তাই না? তাহলে আমি এর পরের পদ কত হবে কিভাবে পাবো? এই 17-র সাথে আমরা কি যোগ করব? 17-র সাথে সাধারণ অন্তর যোগ করলেই আমরা পরের পদ পেয়ে যাব। এটা আমরা জানি যে একটা সমান্তর ধারা কিভাবে গঠিত হয়। তো সাধারণ অন্তর কেমনে পাবো? এই 17 থেকে এই পদ বাদ দেন,
তার মানে ডি ইকুয়াল টু হচ্ছে 17 মাইনাস 5, 17 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 12। তার মানে ডির মান হচ্ছে 12। যেহেতু ডির মান 12, তাহলে এই 17 সাথে ডির মান 12 যোগ করলেই তো পরের পদ। তার মানে পরের পদ হচ্ছে 17 প্লাস 12 ইজ ইকুয়াল টু 29। তার মানে আমাদের পরবর্তী পদ হচ্ছে 29। এগুলো কিন্তু খুবই বেসিক, একদম বেসিক লেভেলের কোশ্চেন কিন্তু, হ্যাঁ, কিন্তু পরীক্ষা আসার মতো। হ্যাঁ, ওকে, অনেকে উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে, কি বলছে দেখেন। কোন সমান্তর ধারার একটা সমান্তর ধারা সপ্তম ও নবম পদ, সপ্তম ও নবম পদ যথাক্রমে পি ও কিউ হলে অষ্টম পদ কত? সপ্তম ও নবম পদ যথাক্রমে পি ও কিউ হলে অষ্টম পদ কত? তার মানে এই পি আর কিউ হচ্ছে সপ্তম ও নবম পদ। এদিকে তাকান, তাহলে পি মাঝখানে একজন আছে, আর এটা হচ্ছে কিউ। এইটা হচ্ছে সপ্তম পদ মানে T7, এটা হচ্ছে নবম পদ তার মানে T9। আর এই অষ্টম পদটা কত আমাকে বের করতে বলছে। তাহলে এখানে কয়টা পদ, এখানে কয়টা পদ একটু বলেন আমাকে। এটাকে এখানে কয়টা পদ? এখানে কিন্তু 3টা পদ, এখানে কিন্তু 3টা পদ। এখানে কয়টা পদ? এখানে কিন্তু 3টা পদ। হ্যাঁ, এখানে 3টা পদ। আর আমরা জানি এরা কেমন ধারাভুক্ত, বলে দিচ্ছে সমান্তর ধারাভুক্ত। তো 3টা পদ যদি সমান্তর ধারাভুক্ত হয়, তাহলে আমি কি বলছিলাম, এই মাঝখানের পদ পাওয়া যাবে, এই দুইটার গড় হবে, মনে আছে? এ বি সি যদি সমান্তর ধারাভুক্ত হয়, তাহলে এই মাঝখানের সংখ্যা হয় এই দুইটার গড়ের সমান, তাই a প্লাস সি বাই 2। মনে আছে না নাই? তাহলে এখানে সপ্তম পদ, অষ্টম পদ, নবম পদ, এরা কি 3টা পদ না? 3টা পদ, এরা কি ধারাভুক্ত? সমান্তর ধারাভুক্ত। সমান্তর ধারাভুক্ত হলে এই মাঝখানের পদ হবে এই দুজনের গড়, তাহলে এই দুজনের গড় হলো পি প্লাস কিউ বাই 2, আর এই মানটাই হবে মাঝখানেরটা মানে অষ্টম পদ। তাহলে অষ্টম পদের মান কত? পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন এখানে কি বলছে, একটি ধারার n তম পদ m টু দি পাওয়ার টুয়াইস n মাইনাস 5, ধারাটির দ্বিতীয় পদ 76 হলে m এর মান কত? সবাই বুঝবেন এটা কি ধারা? ভাইয়া এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা বলা নাই, আমি ওটা ধরবই না, এটা সমান্তর না গুণোত্তর, আমি কিছুই ধরবো না। যেহেতু বলা নাই, আমি এটা ধরবো না যে এটা কোন ধারা, আমি ধরবো এটা একটা ধারা, সেটা যেই হোক না কেন। একটি ধারার n তম পদ এত, এই যে n তম পদ, অনেক সময় n তম পদ না বলে বলবে সাধারণ পদ। আচ্ছা, তাহলে n তম পদ মানে tn, tn এর মান কত? m টু দি পাওয়ার 2n মাইনাস 5। ব্যাস, n তম পদ এটা, এইটা হলো n তম পদ। আর n তম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? tn। তার মানে tn ইজ ইকুয়াল টু এত। এইবার কোশ্চেনে বলছে ধারাটির দ্বিতীয় পদ 76। আচ্ছা, দ্বিতীয় পদ কখন পাবো? এদিকে তাকান, দ্বিতীয় পদ কখন পাবো? দ্বিতীয় পদ মানে n এর মান কত বলেন তো? দ্বিতীয় পদ মানে n এর মান কত বলেন তো, একটু বলবেন প্লিজ। দ্বিতীয় পদ মানে n এর মান কত? আরে আমার আগে উত্তর বলে দিচ্ছে। দ্বিতীয় পদ মানে n এর মান কত? দ্বিতীয় পদ মানে n এর মান 2। হ্যাঁ, তাহলে দ্বিতীয় পদ মানে হচ্ছে n ইজ ইকুয়াল টু 2 হবে। n ইজ ইকুয়াল টু কত? 2। তার মানে এখানে n এর মান 2 বসাই দিয়ে সমাধান করতে হবে, খুবই সিম্পল। তাহলে এখানে n এর মান 2 বসান, তাহলে t2 ইজ ইকুয়াল টু m না, কিন্তু n এর মান 2, পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে, তাই n এর মান 2। তাহলে 2, এই n এর মান 2 বসাবো, মাইনাস 5, আর এই t2 মানে দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদের মান দিয়ে আছে 76, তাই এই t2 এর পরিবর্তে আমরা 76 বসাবো এখানে। তাহলে 76 ইকুয়াল টু m টু দি পাওয়ার 2 দুগুণে 4 মাইনাস 5। এইবার আমাকে ক্যালকুলেশন করে m এর মান বের করতে হবে। তাহলে m বাদে মাইনাস 5 এই পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে আছে 76, মাইনাস 5 এই পাশে আসলে প্লাস 5 ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4। তার মানে এই পাশে হচ্ছে 81 ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4। আমরা বের করবো কিসের মান? m এর মান। m কোথায় আছে? বেজে আছে। তাহলে আমার টার্গেট দুই পাশে পাওয়ার সমান করা। এই পাশে পাওয়ার 4 আছে, এই পাশে আমাকে পাওয়ার 4 বানাতে হবে। এখন 81 কে কার উপরে পাওয়ার 4 দিলে 81 হয়? 3 টু দি পাওয়ার 4 মানে 81, ক্লাসে অনেকবার বলছি। তাহলে 81 এর পরিবর্তে 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4। দুই পাশ থেকে পাওয়ার সমান হয়ে গেছে, দুই পাশে পাওয়ার সমান হলে পাওয়ার কাটা, তাহলে m ইজ ইকুয়াল টু কত? m ইজ ইকুয়াল টু 3। খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। হ্যাঁ, এগুলা পরীক্ষা আসলে পরে অনেকে বুঝবে না যে কি করতে বলছে। ওকে, নেক্সট। আচ্ছা, এবার কি বলছে? একটি ঘড়ি দুপুর 1টার সময় একবার বাজে, একটি ঘড়ি দুপুর 1টার সময় একবার বাজে, 2টার সময় 2বার বাজে, 3টার সময় 3বার বাজে, এবং এই নিয়মে বাজতে থাকে। ঘড়িটি 24 ঘন্টায় মোট কতবার বাজবে? অ্যালার্ম ঘড়ি টিক টিক শব্দ হয়, মনে করেন যে 1টা বাজে তখন একটা শব্দ হলো, যে অ্যালার্ম ঘড়িতে শব্দ হয় না, যতটা বাজে ততটা ঘন্টা দেয়।
দোলক ঘড়ি, দোলক ঘড়ি। আচ্ছা, দুপুর 1টার সময় একবার বাজে, 1টার সময় একবার, ওকে ফাইন। 2টার সময় দুইবার, তার মানে যতটা ততবার বাজে। তাহলে 1টার সময় যদি একবার বাজে, 2টার সময় বাজে দুইবার, 3টার সময় বাজে 3বার, তাহলে 4টার সময় বাজবে 4বার। তার মানে এটাকে একটা সমান, তার মানে প্রতি ঘন্টায় যতবার বাজতেছে সেই বাজার সংখ্যাগুলো একটা সমান্তর ধারা গঠন করছে, দেখছেন? সেই বাজার সংখ্যাগুলো একটা সমান্তর ধারা গঠন করছে। এরকম এরকম যদি বাজতে থাকে তাহলে 24 ঘন্টায় কতবার বাজবে এখানে? তাহলে আমাকে বলেন তো, তাহলে 5টার দিকে 5 বার, 6টার দিকে 6 বার, 11টার দিকে 11 বার। তাহলে এরকম 24 ঘন্টা এখানে অনেকে ধরা খেয়ে যাবে, মনে করবে যে তাহলে 24তম ঘন্টায় মানে 24 বার। না না, কারণ ঘড়িতে তো দোলক 12 বেশি সংখ্যা নাই তো, ঘড়িতে কি 12 বেশি সংখ্যা আছে? তাহলে 24 ঘন্টা টাইম বললেও 12টায় কয়বার বাজবে? 12টায় বাজবে 12 বার। কিন্তু 12টার পর তো 13টা নাই, এদিকে তাকান, 12টার পর তো 13টা নাই, 12টার পরে আবার একটা, কারণ দোলক ঘড়িতে তো আপনার 12 সংখ্যার উপরে নাই। অনেকে বলবেন যে কেন, এই যে 13টা বাজে, যে 13টা বাজে, 14টা বাজে, 2টা, 14টা মানে 2টা, এই ঘড়ি না, ইন্টারন্যাশনাল টাইম না, যেটা হচ্ছে দোলক ঘড়ি যেখানে ঘন্টা বাজে। কথা কি বুঝছেন? তাহলে 13টা মানে তো কোনো শব্দ নাই। তার মানে আপনাকে এই 24 ঘন্টাকে 12 ঘন্টা প্লাস 12 ঘন্টা এই দুইটা অংশে ভাগ করে নিয়ে অঙ্ক সমাধান করতে হবে, নাহলে করতে পারবেন না। এই 24 ঘন্টাকে 12 ঘন্টা এবং 12 ঘন্টা এই দুই অংশে ভাগ করে নিতে হবে। কেন? কারণ 1টা থেকে 12টা পর্যন্ত হওয়ার পরে আবার 1টা থেকে শুরু, তাহলে 24 ঘন্টায় 1 থেকে 12 12 ঘন্টা, পরবর্তীতে আবার 1 থেকে 12 12 ঘন্টা। এইটা এই 1 থেকে 12 ঘন্টার মধ্যে কতবার, আমার কথা মনে বোঝেন নাই, অঙ্কটা 24 ঘন্টার অঙ্ক হইলেও একসাথে করা যাবে না। তাহলে দেখেন, এদিকে দেখেন, তাহলে 4, তাহলে 5টায় কত? 5 বার, 6টায় 6 বার, 7টায় 7 বার, এরকম 12টায় বাজবে 12 বার। এই যে এইগুলা যোগ করলেই তো বেরোবে যে 12 ঘন্টায় কয়বার বাজছে মোট। এদিকে তাকান, 12 ঘন্টায় মোট কতবার বাজছে এটা বেরোবে। এগুলো যোগ করতে হবে না, মোট কতবার বাজছে, তাহলে 12 ঘন্টায় বের করতে হবে যে 12 ঘন্টায় মোট কতবার বাজে। তো এটাকে সমান্তর ধারা গঠন করছে। তাহলে 1 থেকে 12 পর্যন্ত 12টা পদ, তাহলে এখানে মোট কত আছে, এটা সমষ্টি বের করেন, সমষ্টি। তাহলে সমষ্টি বের করার সূত্র কি? গড় ইন্টু পদ সংখ্যা, মনে আছে? গড় ইন্টু পদ। গড় কেমনে? এই শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, তাহলে 12 প্লাস 1 ভাগ 2, এটা হলো গড়, ইন্টু পদ সংখ্যা কয়টা? 1 থেকে 12 পর্যন্ত 12টা সংখ্যা, তাহলে 13, এটা যেটা 6 বার, তাহলে 13 ইন্টু হচ্ছে 6, এই যে 6 × 78, তার মানে 12 ঘন্টায় বাজবে 78 বার। কিন্তু অঙ্কে তো চাইছে 24 ঘন্টা, মানে এরপরে আবার 12 ঘন্টায় 78 বার, তাহলে 12 ঘন্টায় 78 বার মোট মোট মোট, তাহলে এরপরে 12 ঘন্টায় আবার 78 বার, তাহলে টোটাল 24 ঘন্টায় হচ্ছে 78 যোগ 78, 8 8 16, 6 হাতে 1, 7 7 14 1 15, 156 বার। তার মানে 24 ঘন্টায় 156 বার। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? বুঝছেন অঙ্কটা? অনেকে কিন্তু ঘাবড়ায় যাবে, কি 24 ঘন্টা কেমনে বের করবো? 24 ঘন্টা ভাই রে, 12 ঘন্টায় 12টায় 12 বার বাজবে, কিন্তু 13টা বলে তো নাই, 13 তো কোনো মানে ঘড়িতে কোনো 13 কোনো ই নাই, 13 কোনো সংখ্যা নাই। 12টা হওয়ার পরে আবার একটাই, এই জন্য 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। 1 থেকে 12 ঘন্টায় বের করতে হবে, তারপর আবার 12 ঘন্টায় আবার অতবার যোগ করলে টোটাল 24 ঘন্টা চলে আসলো। ঠিক আছে, আশা করি বুঝছেন। নেক্সট কোশ্চেন, log 11 প্লাস log 121 প্লাস log 1331 প্লাস আপ টু ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি চাইছে। এই ধারার প্রথম 10টি পদের সমষ্টি। আচ্ছা, তাহলে এখানে log 11 দেখেন, log 11 প্লাস log 121, এই 121 কে লেখা যায় 11 স্কয়ার। কেন 11 বেজ নিলাম? কারণ এখানে যে 11 আছে তাই 11 বেজ নিছি। এবার log 1331, শিওর থাকেন ওই 1331 হলো 11 কিউব, আপনার অত গবেষণা করার দরকার না, 11 কিউব। কারণ 11 বেজ 11 টু দি পাওয়ার 1, 11 টু দি পাওয়ার 2, নিশ্চয়ই এরপরে 11 টু দি পাওয়ার 3। কনফিউশন হলে ওই 1331 কে ভেঙে নেবেন, 11 দিয়ে ভাগ করেন। কেন 11 দিয়ে ভাগ করবেন? কারণ 11 বেজ এখানে আছে, ওটা 11 দিয়ে ভাগ যাবে। 11 কে 11 থাকলো 2, 2 এর পরে 11 2 22 থাকলো 1, 11 কে 11 আবার 11 11 11,
তাহলে কয়টা? 3টা, তার মানে 11 টু দি পাওয়ার 3। ক্লিয়ার? এবার এই পাওয়ার গুলো সামনে নেমে আসবে, এখানে কোনো পাওয়ার নাই, তাই log 11, এই 2 সামনে চলে আসলে 2 log 11, এই 3 সামনে চলে আসলে 3 log 11 প্লাস আপ টু 2। এবার লগ কমন আছে, লগ কমন আছে, লগ কমন, log 11 কমন, log 11 কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 2, এখানে থাকবে 3 প্লাস আপ টু 2। এইবার বলেন তো এখানে মোট কতগুলো পদের সমষ্টি আছে? 10টা পদের সমষ্টি। তো এটা 1 নাম্বার পদে 1, 2 নাম্বার পদে 2, 3 নাম্বার পদে 3, তাহলে 10 নাম্বার পদে 10 থাকবে শিওর। আর log 11 সবার সাথে গুণ ছিল, কমন। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? ক্লিয়ার? এবার 1 থেকে 10 পর্যন্ত গুণ করলে কত হবে? গড় ইনটু পদ সংখ্যা, তাই 10 যোগ 1 ভাগ 2, এটা হচ্ছে গড়। আর পদ সংখ্যা কত? 1 থেকে 10 পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে 10টা, তার সাথে log 11 কমন। তাহলে এইটা যেটা 5 বার যাচ্ছে, এই 10 আর 1 11, 11 সাথে 5 গুণ করলে 5 11 55 log 11, 55 log 11। এবং আমি এই অঙ্ক আপনাদেরকে করতে বলছিলাম কি, যে যতগুলা পদের সমষ্টি চাইবে 1 থেকে তত পর্যন্ত যোগ করবেন, করে প্রথম পদের সাথে গুণ করে দিবেন উত্তর। শর্টকাট বলছিলাম মনে হয়। অঙ্কটা বুঝছেন না? ক্লিয়ার হয়েছে? অঙ্কটা ক্লিয়ার হয়েছে? ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। হ্যাঁ, নেক্সট, কোন সমান্তর ধারার, এই অঙ্কটা আমার কাছে মনে হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কখন যে দিয়ে দেয় তার ঠিক নেই। কোন সমান্তর ধারার p-তম পদ p স্কয়ার, p-তম পদ মানে p-তম পদের মান p স্কয়ার, q-তম পদের মান q স্কয়ার। বলছে সাধারণ অন্তর কত? এই অঙ্কে চাইছে কি সাধারণ অন্তর d, এবং আমরা অপশনে তাকাই দেখতে পাচ্ছি সাধারণ অন্তরের মান প্রত্যেকটা অপশনে p q এর মাধ্যমে প্রকাশিত। দেখেন প্রত্যেকটা অপশনে p q এর মাধ্যমে প্রকাশিত। আমাদের নির্ণয় করতে বলছে সাধারণ অন্তর d, এবং অপশনে দেখতেছি প্রত্যেকটা অপশন p q এর মাধ্যমে প্রকাশিত। তার মানে এই সাধারণ অন্তরের মান আমাদেরকে p q এর মাধ্যমে বের করতে হবে। সহজ কথা। p-তম পদ p স্কয়ার। আমাকে বলেন n-তম পদের সূত্র কি? এদিকে তাকান, n-তম পদের সূত্র কি? n-তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d না? এটা n-তম পদ না সমান্তর ধারার? এই যে তাহলে n-তম পদের জায়গায় ওরা বলছে p-তম পদ, তার মানে n এর জায়গায় p হবে। যখন বলছে q-তম পদ তখন n এর জায়গায় q হবে। তাহলে p-তম পদ p স্কয়ার, তাহলে p-তম পদ মানে কি? a প্লাস p মাইনাস 1 ইন্টু d। আর এই p-তম পদের মান p স্কয়ার, তাই ইজ ইকুয়াল টু p স্কয়ার। বুঝছেন কিনা বলেন? 1 নম্বর ইকুয়েশন বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? q-তম পদ q স্কয়ার, q-তম পদ মানে কি? a প্লাস q মাইনাস 1 ইন্টু d। আর a প্লাস q মাইনাস 1 ইন্টু d q-তম পদ, এটার মান q স্কয়ার। এটুকু বুঝছেন কিনা বলেন? এইবার আমাকে বলেন আমাদের বের করতে হবে কিসের মান? বের করতে হবে d এর মান। d সাধারণ অনুপাত, এই যে সাধারণ অন্তর d এর মান বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছি d আছে, এখানে দেখতে পাচ্ছি d আছে, কিন্তু অপশনে দেখতে পাচ্ছি d এর মান শুধু p q এর মাধ্যমে প্রকাশিত। কিসের মাধ্যমে? p q এর মাধ্যমে প্রকাশিত। তার মানে আমাকে এই দুইটা সমীকরণে এমন কাজ করতে হবে যেন p q ছাড়া আর কিছু না থাকে। p q ছাড়া আর আছে কি? a। তাহলে a কে ভ্যানিশ করতে হবে। a কে ভ্যানিশ করতে হলে এই দুইটা ইকুয়েশন বিয়োগ করেন। তাহলে 1 বিয়োগ 2 করি। কেন 1 বিয়োগ 2 করলে a কেটে যাবে, a থাকবে না, তখন নিশ্চিত কিছু একটা আসবে, তাই করতেছি এটা। 1 আর 2 বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে, মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস হবে, a কাটা। তাহলে এখানে থাকবে কি? p মাইনাস 1 ইন্টু d মাইনাস q মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু, এই পাশে থাকবে p স্কয়ার মাইনাস q স্কয়ার। এখানে কি? এখানে গুণ করেন, এই দিয়ে গুণ করলে d দিয়ে গুণ করলে pd মাইনাস d মাইনাস qd, এই মাইনাস আর এখানে আছে প্লাস, d আর 1 গুণ করলে d প্লাস d ইজ ইকুয়াল টু p স্কয়ার মাইনাস q স্কয়ার। এই মাইনাস d প্লাস d কাটা, তাহলে এখানে তো pd আর qd, এখানে d কমন আছে, d কমন নেন, d কমন নিলে p মাইনাস q ইজ ইকুয়াল টু p স্কয়ার মাইনাস q স্কয়ার। এবার যে তোমরা d বের করবো, তাই d রেখে দেন আর p মাইনাস q ওই পাশে পার করেন। তাহলে d ইকুয়াল টু, ওই পাশে আছে p স্কয়ার মাইনাস q স্কয়ার, আর এই পাশ থেকে p মাইনাস q ওই পাশে যে ভাগ হবে p মাইনাস q, ওই p স্কয়ার মাইনাস q স্কয়ার কে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ফেলেন, a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে হচ্ছে p মাইনাস q। p মাইনাস q ক্যান্সেল, তাহলে থাকলো কি? p প্লাস q। তার মানে d ইজ ইকুয়াল টু p প্লাস q। সাধারণ অনুপাত p প্লাস q, p প্লাস q ইজ 4 নম্বর অপশন। বুঝছেন? খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, আজকে কিন্তু আমি ওই সহজ অঙ্ক না, মানে একটু এক্সেপশনাল টাইপের অঙ্ক, বাট পরীক্ষায় আসছে সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ, নেক্সট
আরে নেক্সট টাইম, নেক্সট শেষ, ধারা শেষ মানে সমান্তর ধারা গুণোত্তর ধারা ক্লোজ। খালি 101 নম্বর অঙ্ক বাকি আছে, করালাম না, ওটা করাবো কালকে করাবো। আর এই ধারার সমান্তরনা গুণোত্তরনা সেটাও ধারা, ঠিক আছে, সেই ধারার অঙ্ক পরীক্ষাতে আসছে, কয়েকবার না বেশ কয়েকবার আসছে। ওইগুলো আমি আগে পড়াইনি, বাট এখন পড়াবো, কারণ এই ব্যাচটাকে আমি ধরছি সেইভাবে, যেহেতু লাইফ টাইম সার্ভিস দিব, মানে যতদিন চাকরি না পাবে, তাহলে এখানে বাকি আর কিছু রাখবো না, হ্যাঁ, সব পড়াই দিব। এখন কারো যদি নেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে ওই যে সে এনটিআরসি এর ক্লাস করবে, প্রাইমারির ক্লাস করবে, যার বিসিএস কোনো টার্গেটই না, যে আমি বিসিএস ক্যাডার হতে চাই না ভাই, আমার বড় বড় চাকরির দরকার, আমি একটা চাকরি পেলেই হলো, তাদের জন্য ব্যবস্থা করতেছি। 11 থেকে 20 গ্রেডের ক্লাস দিব আমি এই ব্যাচেই, টাকা লাগবে না, একবার ভর্তি হবে, লাইফ টাইম সার্ভিস। আপনারা আমার জন্য শুধু একটা কাজ করবেন, এইটুকু আপনাদের কাছে আমার চাওয়া দাবি। সেটা কি, আপনার পরিচিত যারা আছে সবাইকে বলবেন যে এখানে এরকম একটা কোর্স আছে, এইটুকু আপনাদের কাছে আমার দাবি। হ্যাঁ, এইটুকু করলে আমি অনেক খুশি হব। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।